সবসময় খালি চোখে যেমনটা দেখবেন তা বিশ্বাস করবেন না দাদাবাবু। স্টেশনে নতুন কিনা, কদিন থাকুন, নিজেই বুঝতে পারবেন। বাবুরাম ঈষৎ রহস্য করেই কথাখানা বলল। বাইরে আঁধার ঘনিয়ে এসেছে। রাতের বেলা যে বেশ ঝেঁপে বৃষ্টি নামবে তা আকাশের দিকে তাকালেই দিব্যি ঠাওর করা যায়। হাতে ধরা সিগারেটে আরেকবার একটা টান দিয়ে জিজ্ঞেস করলাম, এমন কথা বলছো কেন বাবুরাম? স্টেশনে কিছু দেখেছো নাকি? বাবুরাম আমার দিকে একবার বাঁকা দৃষ্টিতে তাকালো। মোটে দিন দুয়েক হয়েছে এই স্টেশনে এসেছি স্টেশন মাস্টার হিসেবে। আমার এই অভিজ্ঞতা পাছে 5 কান হয়ে স্টেশনের বদনাম হয়, তাই আপাতত স্টেশনের নামটা আপনাদের থেকে গোপনে রাখলাম। কথার কথা ধরে নিন স্টেশনের নাম মোহনপুর। এই মোহনপুর স্টেশনেই বাবুরামের ঘুমটি চায়ের দোকান। এখানে আসা থেকে এখনো অবধি স্টেশনের এই একটি মাত্র লোকের সঙ্গেই আমার বেশ আলাপ জমেছে। এই একটি চায়ের দোকান ছাড়া স্টেশনে অবশ্য আর কোনো দোকানও নেই। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কলকাতায় স্টেশনের সঙ্গে এই গ্রাম্য জনবিহীন স্টেশনের কোনো মিল নেই। না আছে লোক সমাগম, না ভিখিরিদের দৌরাত্ম্য, আর না আছে হকারদের সশব্দ উপস্থিতি। নীরব নিস্তব্ধ একখানা প্ল্যাটফর্ম মোহনপুর। গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে যেন সাপের মতো কুণ্ডলি পাকিয়ে শীত ঘুমে শুয়ে আছে। যাত্রীও ওই হাতে গোনা। এখানকার হাটে শুনেছি খুব সস্তায় তাঁতের শাড়ি পাওয়া যায়, তাই হাটবারে বেশ লোক সমাগম হয়। বাকি দিনগুলো স্টেশনে কাক পক্ষীরও দেখা পাওয়া প্রায় দুষ্কর। কি হলো বাবুরাম, উত্তর দিলে না যে? কিছু দেখেছো নাকি? আগে সব কথা মুখে আনতে নেই দাদাবাবু। আপনি শহরের মানুষ, আমাদের কথা শুনলে হাসবেন। তবু বলছি, রাতের বেলাটা একটু সমঝে চলবেন। কোনো কিছু শব্দ শুনলে হঠাৎ করে ঘর থেকে বেরোবেন না। বাবুরামের কথা শেষ হওয়ার পূর্বেই দক্ষিণের আকাশে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের সেই আকস্মিক ভ্রুকুটি দেখে বাবুরামের কি হলো কে জানে, তড়িঘড়ি সে উঠে দাঁড়ালো। আগে আজ আসি দাদাবাবু, সাবধানে থাকবেন। হ্যাঁ, এখন বের না হলে ওই ঝড় বাদলার আগে বাড়ি পৌঁছতে পারবো না। দোকানের পাততাড়ি আগেই বাবুরাম গুটিয়ে রেখেছিল। এখন আমাকে পেন নাম জানিয়ে সে গাঁয়ের উদ্দেশ্যে হাঁটা লাগালো। স্টেশনে পড়ে রইলাম আমি একা। যখনকার কাহিনী আপনাদের বলছি, সেই সময়ে হাতে হাতে স্মার্টফোনের চল হয়নি। তবে ছোট ছোট নোকিয়ার ফোন বাজারে এসেছে। তবে এসব প্রত্যন্ত জায়গায় ফোনে টাওয়ার পাওয়া মানে হাতে চাঁদ পাওয়ার সামিল। অগত্যা তখন অবসর যাপন বলতে ছিল কেবল একটাই সম্বল, বই। অতঃপর আমি আমার প্রতিদিনের মতোই পছন্দের বইখানা নিয়ে বসে পড়লাম। আজ রাতে যে আর যাত্রী আসবে না তা বিলক্ষণ জানি, সেজন্যে ঘরের দরজাও দিয়ে দিলাম, পাছে চোখ লেগে ঘুমিয়ে পড়ি। ওই পরিবেশে, ওই নির্জন স্টেশনের ছোট্ট খুপড়ি ঘরে বসে একলা বই পড়ছি। সারা শরীরে একটা মৃদু শিহরণ বেশ টের পাচ্ছিলাম। এদিকে সন্ধে যত রাতের দিকে গড়াচ্ছে, বাইরে হাওয়ার দাপট ততই বাড়ছে। একসময় ঝমঝমিয়ে বৃষ্টি নামল, তারই সঙ্গে কারেন্ট চলে গেল। আমি অবশ্য হারিকেন নিয়ে আগে থেকেই তৈরি ছিলাম। ওটা ধরিয়ে খোলা জানলার সামনে বসলাম, হাতে খোলা ভূতের গল্পের বই। বাইরে মুষলধারে বৃষ্টি। অন্ধকারের মধ্যেই ছবির মতন আঁকা নির্জন ট্রেন স্টেশন। স্টেশনের পাশ দিয়ে চলে গেছে আঁকা বাঁকা ট্রেনের লাইনগুলো। সেই লাইনের পাশ দিয়ে বড় বড় গাছের জঙ্গল। ঝোড়ো হাওয়ার দাপটে গাছগুলোর মাথা নুয়ে পড়ছে স্টেশনের দিকে। স্থির হয়ে এই দৃশ্য দেখছি।
জানলা দিয়ে ঠান্ডা হাওয়া বুকে হিমেল আঁচড় কাটছে। মৃদু বৃষ্টির ছাট অল্প অল্প গায়ে এসে লাগলো। ঘরের ভিতর দপদপ করে জ্বলছে সেই লণ্ঠনের আলো। সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত শীতল আলস্য। এমনভাবে বসে থাকতে থাকতেই কখন যে চোখ লেগে গেছে টের পাইনি। আচমকা ঘুম ভাঙলো একটা কান্নার শব্দে। চাপা কান্নার স্বর। স্পষ্ট মনে হলো কোনো বাচ্চা যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। ধর্মর করে উঠে বসলাম। জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখি বৃষ্টিটা থেমে গেছে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। তবে একে ঠিক নিস্তব্ধতা বলা চলে না, কারণ বেশ কিছুক্ষণ কান পাতলেই বোঝা যাবে পাশের জঙ্গলে অসংখ্য ঝিঝি পোকা একসঙ্গে ডাকছে। আর ঠিক এর মধ্যেই ভেসে আসছে একটা কান্নার আওয়াজ, চাপা কান্নার স্বর। লণ্ঠনটা নিয়ে জানলা দিয়ে কয়েকবার বাইরে দেখার চেষ্টা করলাম। কেউ তো নেই। তাহলে হাত ঘড়িতে সময় দেখলাম রাত 1:05। এই এত রাতে বাইরে বেরোনো কি ঠিক হবে? বাবুরামের বলা কথাগুলো কানে বাজলো একবার, কিন্তু তার পরের মুহূর্তেই মনে হলো যদি সত্যি কোনো বাচ্চা বিপদে পড়ে থাকে তাহলে না, আমার একবার বাইরে গিয়ে দেখা উচিত। অতঃপর নিজেকে কোনো রকম বুঝিয়ে আমি এক হাতে টর্চ আর এক হাতে লণ্ঠন নিয়ে বাইরে বের হলাম। নিশুতি রাত। বাইরে বেরোতেই শরীরটা কেমন যেন ভারী হয়ে এলো। মনে হলো চারপাশের অন্ধকার স্টেশন যেন আমাকে গিলে খেতে আসছে। আমি আবারও কান পাতলাম। হ্যাঁ, স্পষ্ট ভেসে আসছে একটা বাচ্চার কান্নার আওয়াজ, ঠিক যেন এই অন্ধকার রাতের বুকে এসে গুমড়ে গুমড়ে কাঁদছে। আওয়াজটা অনুসরণ করে কিছু দূর এগোতেই থমকে দাঁড়ালাম। এক মুহূর্তের জন্য সারা গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। আমার চোখ আটকে গেল রেল লাইনের ওপরে। স্টেশনের পাশে অন্ধকার ট্রেন লাইনে কে একটা দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, দূর থেকে দেখে তো স্পষ্ট মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে। কিন্তু এত রাতে এখানে একটা বাচ্চা ছেলে কি করছে? আর ওভাবে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে ও কাঁদছেই বা কেন? বুকের ভেতর দম বন্ধ করা চাপা অস্বস্তি কামড় বসাচ্ছে। আমি কোনো মতে আর একটু এগিয়ে এসে ডাক দিলাম, এই যে ছেলে, শুনতে পাচ্ছ? এত রাত্রে ট্রেন লাইনে দাঁড়িয়ে কি করছো? উপরে উঠে এসো। আরে রাতে ট্রেন আসতে পারে, উঠে এসো। কি অদ্ভুত! ছেলেটা আমার কথার কোনো উত্তর দিল না। ততক্ষণে অবশ্য আমি আর একটু কাছাকাছি এগিয়ে এসছি। কে জানে কেন ঠিক আমার হাঁটুর নিচ থেকে একটা অদ্ভুত কাঁপুনি টের পাচ্ছি। তবুও যথাসাধ্য নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি। এই ছেলে, শুনতে পাচ্ছ? আরে কাঁদছো কেন? উপরে উঠে এসো। এইবার আমার কথায় যেন কাজ হলো। দেখলাম বাচ্চা ছেলেটা এবার ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো। আর তার সঙ্গে সঙ্গেই একটা ব্যাপার খেয়াল করে আমার সারা শরীর প্রচণ্ড আতঙ্কে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ও কি, এই জমাট বাঁধা অন্ধকারে ওই ছেলেটার চোখ দুটো অমন সাপদের মতন জ্বলছে কেন? মানুষের চোখ তো অন্ধকারে ওভাবে জ্বলে না। তাহলে কি ও? এক মুহূর্তের জন্য আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। বাবুরামের কথাটা মৌমাছির মতন কানের ভেতর
ভন ভন করতে লাগলো। পরক্ষণেই যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। যেন ওই বাচ্চা ছেলেটি ঠিক চার পেয়ে জন্তুর মতন রেল লাইনের উপরে বসে পড়েছে। একে তো চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার, তার মধ্যে শিরশিরে হিম শীতল হাওয়া বইছে। আমি স্পষ্ট দেখছি ওই বাচ্চা ছেলেটি রেল লাইনের উপর হামাগুড়ি দিতে দিতে ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে। মিথ্যে বলবো না, ঠিক ওই মুহূর্তে আমার যে কি হয়েছিল আর মনে করতে পারি না। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে অন্ধকারে বাচ্চাটা আমার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ মনে হলো সারা শরীরে প্রচন্ড বিদ্যুৎ প্রবাহ ঘটল। ব্যাস, তারপর প্রচন্ড আতঙ্কে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। তারপর সব অন্ধকার। সকালে যখন জ্ঞান ফিরল আমি প্ল্যাটফর্মে শুয়ে। বাবুরামের মুখটা আমার মুখের উপর ঝুঁকে পড়েছে। ওর মুখে যথেষ্ট চিন্তার ছাপ। দাদাবাবু, দাদাবাবু, আপনি আপনি ঠিক আছেন তো? কাল রাতে কি ঘরের বাইরে বেরিয়েছিলেন নাকি? প্রথমটা আমি কিছুই ঠিক মনে করতে পারলাম না। তারপর ধীরে ধীরে আমার সবটা মনে পড়ল। কাল রাতের পুরো ঘটনা। বাবুরামি আমায় ধরে নিজের ঘরে নিয়ে এসে বসালো। তারপর কাল রাতের পুরো ঘটনাটা ওকে শোনালাম। সেই ঘটনা শুনতে শুনতে ওর মুখে ক্রমশ যেন অন্ধকার জমাট বাঁধছে। কাল রাতে ওটা কি ছিল বাবুরাম? আমি কি দেখেছিলাম? আপনি শহরের মানুষ, গাঁগঞ্জের লোকের কথা কি আর বিশ্বাস করবেন? তুমি যেটা জানো বলোই না। বিশ্বাস অবিশ্বাস আমার উপর। দাদাবাবু, কাল আপনি সাক্ষাৎ ভুলিয়ার মুখোমুখি হয়েছিলেন। ভুলিয়া? এই গায়ের লোকে বিশ্বাস করে এই রেল লাইনে কেউ যদি কাটা পড়ে তবে সে ভুলিয়ায় পরিণত হয়। কিন্তু ভুলিয়াটা কি? ভুলিয়া বড় ভয়ঙ্কর অপশক্তি দাদাবাবু। ওরা ছলে বলে মানুষকে রেল লাইনে টেনে নিয়ে যায়, তারপর ট্রেনের তলায় ফেলে হত্যা করে। এই গায়ে কম লক্ষ্যে তো ভুলিয়ার শিকার হতে দেখলাম না, কিন্তু কিন্তু কি? একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। একবার ভুলিয়ার পাল্লায় পড়লে সহজে কেউ প্রাণে বাঁচে না। আপনি ওর হাত থেকে বাঁচলেন কি করে? এবার আমিও যেন একটু ধন্দে পড়লাম। প্রথমত আমি এসব ভূতপ্রেত কিংবা ঈশ্বরে মোটেও বিশ্বাস করি না। কিন্তু কাল রাতে যে ঘটনা নিজের চোখে চাক্ষুষ করেছি তাকেই বা অস্বীকার করে কি করে? আচমকা একটা জিনিস মনে পড়তেই চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে কোমরের কাছে শার্টটা তুলে একবার দেখলাম। একটা কালো রঙের সুতোয় দুখানা মাদুলি ঝুলছে। গত বছর মা আমার সঙ্গে তুমুল ঝগড়া করে এটা আমাকে পরিয়েছিল, খুব সম্ভবত বিপদ আপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তাহলে কি এইটার জন্যই? বাবুরামও দেখলাম মাদুলি দুখানা ভালো করে দেখলো, তারপর বলল, আচ্ছা, এই কারণেও আপনার কিছু করতে পারেনি। এবার বুঝলাম। তাই ভাবি সহজে তো ওর হাত থেকে বাঁচার কথা কারণ নয়। বাবুরামের সঙ্গে আরো কিছুক্ষণ কথা হলো। তারপর রোজকার নিয়ম মাফিক শুরু হলো স্টেশন মাস্টারের কাজকর্ম। যদিও মনের মধ্যে সারা দিন ধরে একটা চাপা অস্বস্তি জমাট বেঁধে রইল। একবার এর পাল্লায় পড়ে না হয় বেঁচে এসেছি, কিন্তু আবার যদি ওর পাল্লায় পড়ি তখন কি হবে?
এইভাবে দেখতে দেখতে প্রায় সপ্তাহ খানেক কাটল। এখন পারতপক্ষে রাতের বেলা আর জানলা খুলে শুই না। এর মধ্যেও যে নানান রকম আওয়াজ শুনিনি তা নয়, কিন্তু শুনেও ঘর থেকে বেরোইনি। এর মধ্যেই একটা রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। রাত তখন প্রায় 2-2:30 তো হবেই। বাইরে একটানা ঝিঁঝি পোকার আওয়াজে সমগ্র স্টেশন মুখরিত হয়ে আছে। আমি ঘুমোচ্ছিলাম। আচমকা ঘুম ভেঙে গেল একটা পরিচিত কণ্ঠের স্বরে। দাদাবাবু, দাদাবাবু আছেন? তাড়াতাড়ি দরজাটা খুলুন, বড় বিপদে পড়ে এসছি। দাদাবাবু, দাদাবাবু। প্রথমে কিছুক্ষণ ঘুম থেকে উঠে চুপটি করে বসে রইলাম। হ্যাঁ, শুনতে কোনো ভুল হচ্ছে না আমার। বাবুরামের আওয়াজ। দাদাবাবু, দাদাবাবু আছেন? তাড়াতাড়ি দরজাটা খুলুন। কিন্তু এত রাতে ও এখানে এসেছে কেন? প্রথমে উঠে গিয়ে দরজাটা খুললাম না, বরং বেশ কিছুক্ষণ পরখ করে দেখলাম সত্যি বাবুরাম কিনা। ওইদিকে দরজার অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে বাবুরাম ডেকেই চলল। বড় বিপদে পড়ে এসছি। দাদাবাবু, দাদাবাবু। তার সঙ্গে দরজায় মুহুর্মুহু ধাক্কা। পাক্কা 10 মিনিট এই ডাক শোনার পর আমার সত্যি বিশ্বাস জন্মালো যে বাবুরামই এসেছে। হয়তো হয়তো কোনো রকম বিপদে পড়েই ছুটে এসেছে। খাট থেকে নেমে দরজা খুলে বাইরে এলাম, আর তার সঙ্গে সঙ্গেই শীতল হাওয়ার স্রোত গায়ে এসে লাগলো। সারা শরীর শিরশির করে উঠল আমার। কিন্তু বাবুরাম কই? টর্চের আলোয় স্পষ্ট দেখলাম পুরো স্টেশন ধু ধু করছে। কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। তাহলে আর কিছু একটা ভাবতে যাব তার আগেই প্রচন্ড জোরে মাথার পেছনে কি যেন একটা এসে লাগলো। বেশ ভারী মতন কিছু দিয়ে মাথার উপরে কেউ যেন সজোরে প্রহার করলো। পিছন ফিরে অন্ধকারে শুধু আবছায়া একটা মূর্তি মতন দেখতে পেলাম। ব্যাস, তারপর আবারও আগের দিনের মতন জ্ঞান হারালাম আমি। ঠিক ভোরের দিকে যখন জ্ঞান ফিরল, তখন ঠিক নিজের ঘরের সামনেই পড়ে আছি। মাথার পিছনে হাত দিতেই সারা শরীর যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। কোনো মতে উঠে দাঁড়ালাম। তারপর ঘরে এসে মাথায় জল টল দিয়ে বিছানায় শুলাম। বাবুরাম বেলার দিকে এসে সবটা শুনে আকাশ থেকে পড়ল। এ কোনো মানুষের কাজ? ঘরে কোনো জিনিস কি চুরি হয়েছে নাকি দাদাবাবু? না, চুরি তো কিছু হয়নি। তুমি ঠিক বলছো? তুমি কাল রাতে আমায় ডাকোনি? না না দাদাবাবু, অত রাতে খামোখা আমি আপনাকে ডাকতে যাবো কেন বলুন দেখি? আর অত রাতে এই স্টেশনেই বা আসতে যাব কেন? আপনার সঙ্গে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাবুরামের কপালে ক্রমশ কালো মেঘ জমাট বাঁধতে লাগলো। আরো কিছুক্ষণ বার্তালাপের পর বাবুরাম নিজের কাজে চলে গেল। এদিকে আমার মাথার পিছনটা এখনো বেশ ভালোই টনটন করছে। স্টেশনে লোক সমাগম বিশেষ হলো না। একেই আজ হাটবার নয়, তারপর সারাদিন জুড়ে আকাশের মুখ ভার। মাঝে মধ্যেই তো এক পশলা বৃষ্টি হচ্ছে। ফলে সারাদিন এক প্রকার গল্পের বই পড়েই কেটে গেল আর কি। রাতের বেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামল, তার সঙ্গে ঝোড়ো হিমেল হাওয়া। ঘরের দরজা ভালো করে খিল দিয়ে জানলা বন্ধ করে আমি ঘরের ভিতরেই রইলাম। কারেন্ট নেই, যথারীতি লণ্ঠন জ্বালিয়েছি। ঠিক সেই আগের দিনের পরিবেশ। খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লাম তাড়াতাড়ি। ঘুম ভেঙে গেল আবারও মাঝরাতে। তবে আজকে আবারও শুনতে পেলাম সেই বাচ্চার কান্নার আওয়াজ। চাপা কান্না। অন্যান্য দিন এই কান্নার শব্দ শুনলেও এড়িয়ে যাই, কিন্তু আজকে কি হলো কে জানে। নিজে থেকেই বিছানার উপর উঠে বসলাম।
আমার শরীর যেন আমার নিয়ন্ত্রণে নেই। ধীর পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে। তারপর দরজা খুলে বেরিয়ে এলাম বাইরে। আমার হাত পা সমস্ত শরীর যেন নিয়ন্ত্রণ করছে অন্য কেউ। বাইরে তখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। সামনে তাকাতেই চমকে উঠলাম। আমার সারা শরীর যেন প্রচন্ড আতঙ্কে ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে সেই বাচ্চাটা। এই অন্ধকারে ওর চোখ দুটো জ্বলছে হিংস্র সাপদের মতো। এদিকে আমার পা ক্রমশ এগিয়ে যাচ্ছে রেল লাইনের দিকে। এ কি করে সম্ভব? কি একটা কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে কোমরে হাত দিলাম, আর তার ঠিক সঙ্গে সঙ্গেই আঁতকে উঠলাম আমি। আমার কোমরে মাদুলিটা নেই। মায়ের দেওয়া সেই সুতো মাদুলি কোথায় গেল হঠাৎ করে? এই কারণেই কি এই ভয়ঙ্কর অপশক্তি আমায় নিয়ন্ত্রণ করতে পারছে? স্টেশন থেকে লাফ দিয়ে আমি রেল লাইনের উপরে পড়লাম, আর তার সঙ্গে সঙ্গে এই বাচ্চা ছেলেটার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। একবারের জন্য মনে হলো সেই মুখের আদল যেন আমার বড্ড চেনা। কোথায় যেন দেখেছি। এইবার আচমকাই একটা শব্দে সারা শরীর থরথর করে কেঁপে উঠল আমার। নিশুতি রাতে স্পষ্ট শুনলাম ট্রেনের শব্দ। পিছনে তাকাতেই দেখলাম বহুদূর অন্ধকারের বুক ফুঁড়ে ট্রেনের আলো ছুটে আসছে। ট্রেন আসছে। আমি যেই লাইনে দাঁড়িয়ে আছি সেই লাইনেই। এদিকে আমি সামান্য নড়তেও পারছি না। এই শহর, এই রাতই আমার শেষ রাত নয় তো? চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। আমি দাঁড়িয়ে আছি রেল লাইনের উপরে। ট্রেন আসছে। অন্ধকারের পর্দা ক্রমশ ভেদ করে ট্রেনের আলো এগিয়ে আসছে আমার দিকে, অথচ আমার এক বিন্দু নড়বার ক্ষমতা নেই। আমি পাথরের মূর্তির মতো নিশ্চল দাঁড়িয়ে রয়েছি। আতঙ্কে সারা শরীর ঠক ঠক করে কাঁপছে। আমি বেশ বুঝতে পারছি এই রাতই আমার শেষ রাত। এই রাতে এই ভুলিয়ার হাতে আমাকে মারা পড়তে হবে। দেখলাম ট্রেনটা প্রায় আমার 20 হাতের মধ্যে চলে আসছে। আর পারলাম না, চোখ বন্ধ করে নিলাম আতঙ্কে। নিজের মৃত্যুর প্রহর গুনতে শুরু করলাম অচিরেই। আর ঠিক তখনই একটা প্রবল জোরে ধাক্কা অনুভব করলাম গায়ে। পরক্ষণেই বুঝলাম আমি জঙ্গলের ঝোপের মধ্যে দিয়ে ঢালু জমি বরাবর নিচের দিকে গড়াচ্ছি। চোখ খুলতেই দেখলাম পাশ দিয়ে ট্রেনটা হাওয়ার গতিতে বেরিয়ে যাচ্ছে। চোখের নিমেষে ছুটন্ত অবয়বটা অন্ধকারে মিলিয়ে গেল। আমি পড়ে আছি রেল লাইনের পাশের জঙ্গলটার মধ্যে। আমার গা হাত পা ছড়ে গেছে বটে, কিন্তু তেমন বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমায় ধাক্কা দিল কে? সবে মাত্র উঠে দাঁড়িয়েছি, মনে হলো রেল লাইনের উপর থেকে একটা ছায়ামূর্তি ছুটতে ছুটতে আমার দিকে আসছে। সামনে আসতেই চমকে উঠলাম। বাবুরাম। আপনি ঠিক আছেন তো দাদাবাবু? হ্যাঁ, কিন্তু তুমি এত রাতে এখানে? আগে প্ল্যাটফর্মে চলুন, তারপর বলছি। এইখানে বেশিক্ষণ থাকা ভালো নয়। হ্যাঁ, তাই চলো। আমি এগোতেই যাব, বাবুরাম আমার পথ আটকে দাঁড়ালো। ও পথে নয়, সামনের দিক থেকে বেরোতে হবে। ওই দিকটাই ও থাকতে পারে। ও বলতে বাবুরাম যে কার ইঙ্গিত করলো সে কথা আমি বিলক্ষণ বুঝলাম। আমিও কথা বাড়ালাম না। ওর পিছু পিছু জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা পথ হেঁটে একেবারে প্ল্যাটফর্মের সামনে এসে উঠলাম। তারপর সোজা ঢুকে এলাম আমার নিজের ঘরে। এই ঘর থেকে বেরিয়ে ওই কান্নার আওয়াজ শুনে যে দিকটায় গেছিলাম ওই দিকে আর পা বাড়ালাম না। লণ্ঠনের আলোটা অল্প করে উস্কে দিলাম। বাবুরামের চোখে মুখে কেমন যেন একটা বিষণ্ণ অন্ধকার। এত রাতে তুমি এখানে কি করছো বাবুরাম? আমায় মাফ করেন দাদাবাবু,
আমায় মাফ করেন। আমার জন্যই আজ আপনার প্রাণটা চলে যাচ্ছিল। বলো কি, তুমি তো আমায় বাঁচালে, তোমার জন্য প্রাণ যাচ্ছিল মানে? আগে কাল রাত্রে আমি এসে আপনার দরজা ধাক্কা দিয়েছিলাম। আপনি আপনি বেরোনোর পর আমি আপনার মাথায় আঘাত করি। তারপর বাবুরামের কান্নার আড়ালে কথাগুলো ক্রমশ চাপা পড়তে থাকে। এদিকে আমি আমার মনে ততক্ষণে দুয়ে দুয়ে 4 করে ফেলেছি। তুমি এসেছিলে আমার ওই মাদুরিটা খুলতে, তাই তো? যাতে ভুলিয়া আমায় মারতে পারে, শিকারে কোনো বাধা না পড়ে। বাবুরাম চাপা স্বরে কাঁদতে কাঁদতেই সম্মতি জানায়। কিন্তু কেন বাবুরাম? কিসের জন্য? আমি মরলে তোমার কি লাভ হতো? কেউ না মরলে আমার হারান যে মুক্তি পাবে না দাদা বাবু। কি বলছো কি? তোমার হারান মানে? মানে আমার ছেলে দাদা বাবু, আমার ছেলে, আমার নিজের বেটা গেল 36 মাসে রেল লাইনে এইখানে সন্তান পেটে ধরেছিল ওর মা। জন্মের পর ওর মা আর চোখ খুলে চাইল না। কত ডাকলাম, ওরে বুঝি দেখ কেমন ফুটফুটে ছেলে হয়েছে, দেখ না, চোখ খোল, চোখ খোল, খুলল না। সেই থেকে ছেলের নাম রাখলাম হারান। জন্মেই যে মাকে হারালে তার নাম আর কি রাখবো বলুন তো দাদা বাবু? কি রাখবো? তা বড় আদর যত্নে মানুষ করছিলাম ওকে। মায়ের অভাব কখনো বুঝতে দিইনি। ছোট থেকে আমার সঙ্গে এই স্টেশনে আসতো, আমার সঙ্গে দোকানে বসতো চুক্তি করে। একটু বড় হতে কাস্টমারদের বিস্কুট দেওয়া, কেক দেওয়া এইসবও করতো নিজে নিজে। হারান আমার পড়াশোনাতেও বেশ ভালো ছিল জানেন তো। গাইড স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। সেইখানে মাস্টার বলেছিল ও যেমন পড়াশোনা করছে তেমনই চালিয়ে যেতে পারলে ঠিক বৃত্তি পাবে। বুদ্ধির ইচ্ছে ছিল ছেলে হোক বা মেয়ে পড়াশোনা শিখিয়ে মানুষের মতন মানুষ করবে। আমিও ভেবেছিলাম আমার হারানকে অনেক পড়াশোনা শেখাবো, ধার করে তাও। কিন্তু বিশ্বাস করুন দাদা বাবু, এই স্টেশন, এই অভিশপ্ত স্টেশন আমার থেকে সব কেড়ে নিল। এই আকুশে ট্রেন লাইন কতজনের সহায় সম্বল যে কেড়ে নিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি জানতাম এই স্টেশনে রাতের বেলা কি হয়, তাই কোনা করে কখনো বিকেলের পর হারানকে নিয়ে এখানে থাকিনি আমি। কিন্তু সেই দিন এত বৃষ্টি, এমনিতেই কদিন ধরেও জ্বরে ভুগছিল, তাই থেকেই গেছিলাম স্টেশনে একরকম বাধ্য হয়ে। কিন্তু আমি ভাবতে পারিনি ওই রাতেই অত বড় সর্বনাশ হবে আমার। হারান যে কখন রাতের বেলায় আমার ছেড়ে উঠে গেছিল, কখন নেমেছিল রেল লাইনে কে জানে। আমার ঘুম ভাঙলো ট্রেনের আওয়াজে, কিন্তু ততক্ষণে তারপর তোমার ছেলে হারানো পরিণত হলো ওই ভুলিয়ায়।
তাই তো, কিন্তু আমায় মারলে ও মুক্তি পাবে কেন? আগে আগে ভুলিয়া তো কোনো প্রেত নয়, ভুলিয়া এই লাইনের অভিশাপ। প্রত্যেকবার যখন নতুন কেউ মরে আগের জন মুক্তি পায়, সে নতুন ভুলিয়া। এইভাবে এই অভিশাপ চলতেই থাকে। এই রেল লাইন যবে থেকে পাতা হয়েছে তবে থেকে এখানে মৃত্যুর পর মৃত্যু লেগেই আছে। বাবুরামের কথা যদি সত্যি ধরে নিই, তাহলে আমার পরিণতি আরেকটু হলেই কি হতে যাচ্ছিল ভাবতেই কেঁপে উঠলাম। সঙ্গে সঙ্গে এই লোকটার উপর একাধারে যেমন রাগ হলো, তেমন মায়াও হলো। আমার হারান প্রতি রাতে কাঁদে দাদাবাবু, ওর খুব কষ্ট হয়। বাপ হয়েছে কি আমি আর চোখে দেখতে পারি? তাই আপনাকে ওভাবে। তা মেরেই যখন ফেলবে ভেবেছিলে, বাঁচাতে এলে কেন? আগে পারলাম না দাদাবাবু। যতই বাপ হই, নিজের ছেলের জন্য অন্য একজন নিরপরাধ মানুষের বলি কেমন করে দেবী বলুন দিকে? আপনিও তো কারোর ছেলে। হ্যাঁ, আপনি বললে আরো একটা বাপের কোল খালি হবে। যে যন্ত্রণা নিজে পাচ্ছি তা অন্য কাউকে কেমন করে দিতাম। তাই শেষ মুহূর্তে ছুটতে এলাম। আমি জানতাম আজ রাতে একটাই ট্রেন আছে, আর ওই ট্রেনেই ও আপনাকে। এরপর কিছুক্ষণ ধরে বোবা নিস্তব্ধতা। লণ্ঠনের আলো তেলের অভাবে প্রায় নিভে এসেছে। বাবুরাম হঠাৎ উঠে পড়ল। উঠে পড়ছো যে? এত রাতে কোথায় যাবে? আগে আমি এই প্ল্যাটফর্মে গিয়ে বসছি, আপনি বিশ্রাম নিন। আমার জন্য আপনার বড় দুর্গতি হলো। পারলে মাফ করবেন আমায়। বাবুরাম দরজার দিকে এগিয়ে গেল। উঁচু শরীর এই অসহায় মানুষটাকে দেখে একবার যেন আমার বুকটা কেঁপে উঠল। জিজ্ঞেস করলাম, বাবুরাম, হারান যে মুক্তি পেল না? বাবুরাম দরজার সামনে দাঁড়িয়ে একটা মলিন হাসি হাসল শুধু। তারপর নিঃশব্দে দরজা দিয়ে বেরিয়ে গেল। আমিও দরজা দিয়ে শুয়ে পড়লাম। মাথায় হাজারো চিন্তা ঘুরছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা, তা জীবনে প্রথমবার টের পেলাম। ভোর রাতের দিকে বেশ গাঢ় তন্দ্রা এলো। সকালবেলা ঘুম ভাঙল প্রচণ্ড চিৎকার চেঁচামেচির শব্দে। ধর্মর করে উঠে বসলাম। কারা যেন দরজায় ধাক্কা দিচ্ছে। বাইরে দারুণ শোরগোল। আজকে হাটবার সে কথা জানা, তাই বলে এত হট্টগোল কিসের? দরজা খুলে বাইরে আসতেই দেখি জায়গায় জায়গায় লোকজনের জটলা। সবার মুখে ফিসফিস, চোখে চাপা রহস্য। কি হয়েছে তা জিজ্ঞেস করাতে সকলেই আঙুল দিয়ে একটা দিক নির্দেশ করল। চোখ কচলাতে কচলাতে সে জায়গাটায় দিয়ে দাঁড়িয়েছি। আচমকা সারা শরীর থরথর করে কেঁপে উঠল। মানুষের জটলা পেরিয়ে স্পষ্ট দেখলাম রেল লাইনের উপর একটা ছিন্ন ভিন্ন শরীর পড়ে আছে। রেলে কাটা পড়া মরা শরীরটা। বাবুরাম শেষে কিনা
এইভাবে মরল? মনে হয় ছেলের শোকেই ঝাঁপ দিয়েছে, বুঝলে? ছেলেটা বড় মায়ার ছিল কি না। জটলার মধ্যে কথা চলতে লাগলো। এদিকে আমি থরথর করে কাঁপছি। কোনো মতে টলতে টলতে ঘরে এসে ঢুকলাম। হিসেব মিলছে না। গত রাতে একটাই ট্রেন ছিল, কিন্তু সেই ট্রেন চলে যাওয়ার পর তো বাবুরাম নিজে আমার সঙ্গে কথা বলল। স্যার মানে কি? কথাটা ভাবতেই সারা শরীর শিউরে উঠল। শেষে কিনা নিজের ছেলেকে মুক্তি দিতে এবং আমাকে বাঁচাতে বাবুরামও নিজেকে উৎসর্গ করলো। কে জানে কেন এক অসহায় বাবার এই অন্তিম পরিণতি থেকে অচিরেই বুকের ভেতরটা মুচড়ে উঠল প্রবলভাবে। সেদিন সারাদিন ঠিকভাবে কাজ করতে পারলাম না। কলকাতার হেড অফিসে চিঠি করলাম এই স্টেশন থেকে অন্যত্র শিফট করে দেওয়ার জন্য। বিকেলের দিকে এক হাট ফিরতি যাত্রী বলে গেলেন, এই যে মাস্টার, একটু সামলে, এই রেল লাইন কিন্তু মোটেও ভালো নয়। তারপর ওই সদ্য মরেছে তো, একটু বুঝে শুনে থেকো বাপু, বুঝলে? আমি মৃদু হাসলাম শুধু। আর কেউ জানুক বা না জানুক, আমি অন্তত জানি বাবুরাম যে বড় মায়া আর ভালোবাসা বুকে নিয়ে মরেছে। ও ভুলিয়া হলেও ও মানুষকে পথ ভোলাবে না, ও মানুষকে পথ দেখাবে। দ্য স্টোরি হলটে আজ আপনারা শুনলেন ত্রিজিৎ করের কলমে ভুলিয়া, গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, পোস্টার ডিজাইনে অঙ্কিতা, আবহ সায়ন, পরিচালনায় শুভদীপ ও অন্তরা। দ্য স্টোরি হল্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ত্রিজিৎ করকে। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।